আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আমিন নওয়াজ অনলাইন স্কুলের সকল শিক্ষার্থীকে আমার আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকের ক্লাসটি মূলত সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গণিত বিষয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনী ৩ এর ২০ থেকে ২৪ নাম্বার অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। পূর্বে এই অনুশীলনীর আমি আরও কয়েকটি ক্লাস নিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই সেই ক্লাসগুলো ভালোভাবে দেখেছো এবং অঙ্কগুলো সব শিখে নিয়েছো। এখন তোমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ৩ এর ২০ নাম্বার অঙ্কটি একটু মনোযোগ সহকারে দেখো। এখানে বলা আছে একটি মগের ভিতরের আয়তন ১৫০০ ঘন সেন্টিমিটার। যদি এই মগটা দিয়ে ২৭০ লিটার পানি যদি পরিমাপ করা হয় তাহলে কত মগ পানি হবে এটি আমাদের বের করতে বলা হয়েছে। তো এখানে নিশ্চয়ই তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, এখানে দেয়া আছে ২৭০ লিটার পানি, আর এইখানে মগের ভিতরের আয়তন দেওয়া আছে ১৫০০ ঘন সেন্টিমিটার, অর্থাৎ এখানে এককটা দেওয়া আছে ঘন সেন্টিমিটার, আর এদিকে মোট যে পানিটা দিছে তার একক দেয়া আছে লিটারে। তাহলে আমাদের প্রথম কাজ হবে এই ঘন সেন্টিমিটার এককটাকে লিটার এককে নিয়ে আসা। তোমরা বোর্ডের দিকে একটু ভালোভাবে লক্ষ্য করো। দেওয়া আছে মগের ভিতরের আয়তন। মগের ভিতরের আয়তন দেওয়া আছে ১৫০০ ঘন সেন্টিমিটার। তো আমরা প্রথমে এই ঘন সেন্টিমিটার এককটিকে আমরা নিয়ে আসব কিসে? লিটার এককে নিয়ে আসব। তো ঘন সেন্টিমিটার থেকে যদি আমি লিটার এককে নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে? ঘন সেন্টিমিটার এখানে যে পরিমাণ দেওয়া আছে এটাকে ১০০০ দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা জানি ১০০০ ঘন সেন্টিমিটার ইকুয়াল ১ লিটার। তাহলে এখানে ১৫০০ এটাকে আমি ভাগ করব ১০০০ দিয়ে। ১০০০ দিয়ে ভাগ করলে আমি কি পাবো? লিটার পাবো। এখানে তৃতীয় বন্ধনী দিয়ে আমরা লিখে দিতে পারি, যেহেতু ১০০০ ঘন সেন্টিমিটার ইকুয়াল ১ লিটার। এখন দেখো, যদি আমি ১৫০০কে ১০০০ দিয়ে যদি আমি ভাগ করি তাহলে ভাগফল পাবো ১.৫ লিটার। অর্থাৎ মগটার ভিতরের আয়তন হচ্ছে ১.৫ লিটার, অর্থাৎ মগটার মধ্যে পানি ধরে ১.৫ লিটার। তাহলে এখানে মোট পানির পরিমাণ দেওয়া আছে, মোট পানি কত দেয়া আছে? ২৭০ লিটার। তাহলে এই ২৭০ লিটার পানিকে যদি আমি ১.৫ লিটার আয়তনের মগ দিয়ে যদি আমি মাপতে যাই তাহলে কত মগ পানি হবে এটি আমাকে বের করতে হবে। তাহলে মগের সংখ্যা ইকুয়াল এখানে মোট পানি ভাগ মগের ভিতরের আয়তন। তাহলে মগের ভিতরের আয়তন এখানে আমি কত পাইছি? ১.৫ লিটার, আর মোট পানির পরিমাণ ২৭০ লিটার। তাহলে এখানে ২৭০ এটাকে আমি ভাগ করব ১.৫ দিয়ে। তো এইখানে দেখো
নিচে দশমিক আমরা দেখতে পাচ্ছি 270 গুণন, এখানে দশমিকের বদলে উপরে একটা 1 দিলাম, দশমিকের পরে একটা সংখ্যা আছে, এজন্য কি করতে হবে, একটা শূন্য দিতে হবে। তাহলে এখানকার দশমিকটা উঠে গেল, তাহলে এখন আমি এখানে 15 লিখতে পারি। এখন যদি আমি 270কে যদি আমি 15 দিয়ে যদি ভাগ করি, ভাগফল কত আসবে, ভাগফল আসবে 18। তাহলে 18 দিয়ে যদি আমি এখন 10কে যদি গুণ করি তাহলে পাচ্ছি 180। অর্থাৎ যদি আমি 270 লিটার পানিকে যদি আমি 1.5 লিটার আয়তনের মগ দিয়ে যদি আমি মাপি, তাহলে মগের সংখ্যা হবে কত, 180। তাহলে উত্তর এখন আমি লিখতে পারি 180 মগ পানি হবে। ঠিক আছে, তাহলে 270 লিটার পানিকে আমি যদি ওই মগটা দিয়ে মাপি তাহলে 180 মগ পানি হবে। নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝে গেছো। এবারে আমি পরের অঙ্কটি নিয়ে আলোচনা করব। পরের অঙ্কটি তোমরা একটু দেখো। এক ব্যবসায়ী কোনো একদিন 18 কেজি 300 গ্রাম চাল, 5 কেজি 750 গ্রাম লবণ বিক্রি করেন। কোনো একদিন বলতে যে কোনো একদিন। এ হিসাবে মাসে তিনি কি পরিমাণ চাল ও লবণ বিক্রয় করেন। মাসে বলছে এখানে, তার মানে আমরা এখানে জানি 1 মাস ইকুয়াল 30 দিন। তাহলে একদিনে তিনি চাল বিক্রি করছে 18 কেজি 300 গ্রাম এবং লবণ বিক্রি করছে 5 কেজি 750 গ্রাম। তাহলে 30 দিনে তিনি কি পরিমাণ বিক্রি করছেন এটি আমাদের বের করতে হবে। তো অঙ্কটি তোমরা দেখো। একুশ নম্বর অঙ্ক। আমরা জানি 1 মাস ইকুয়াল 30 দিন। তাহলে একদিনে বিক্রয় করে, একদিনে কি পরিমাণ চাল বিক্রি করেন আমরা আগে সেটি লিখব। একদিনে চাল বিক্রয় করেন, একদিনে কি পরিমাণ বিক্রয় করেন তোমরা দেখো, 18 কেজি 300 গ্রাম, 18 কেজি 300 গ্রাম। তাহলে একদিনে চাল বিক্রয় করেন 18 কেজি 300 গ্রাম, তাহলে 30 দিনে চাল বিক্রয় করেন। তাহলে 30 দিনে অবশ্যই বেশি বিক্রি করবে, তার মানে এটার সাথে আমাকে 30 গুণ করতে হবে। তাহলে 18 কেজি 300 গ্রাম এটাকে গুণ করতে হবে 30 দিন। তাহলে দেখো 18 দিয়ে যদি আমি 30কে গুণ করি তাহলে 3 18 54 আর একটা শূন্য, সহজ পদ্ধতিতে গুণ আর কি। তাহলে 540 কেজি পাইলাম। আর 300কে যদি আমি 30 দিয়ে গুণ করি তাহলে 3 3 9 আর কয়টা শূন্য আছে, 3টা। নিশ্চয়ই তোমরা সহজ পদ্ধতিতে গুণ করতে পারো। তাহলে এখানে আমি পাইলাম 540 কেজি এবং 9000 গ্রাম। তো এখানে গ্রামটাকেও আমি কেজিতে নিয়ে আসতে পারি। তোমরা জানো 1000 গ্রাম ইকুয়াল 1 কেজি। তাহলে এখানে আছে 9000 গ্রাম। তাহলে 1000 গ্রামে যদি 1 কেজি হয় তাহলে 9000 গ্রামে কয় কেজি হবে, 9 কেজি হবে। তাহলে এখন আমি এটা লিখতে পারি 540 কেজি তার সাথে যোগ 9 কেজি। তো 9 কেজিটা আমি কই থেকে পাইলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে 540 এর সাথে যদি আমি 9 যোগ করি তাহলে 549 কেজি। তাহলে 30 দিনে তিনি বিক্রয় করছেন কি পরিমাণ চাল, 549 কেজি চাল তিনি 30 দিনে বিক্রি করছে। ঠিক একইভাবে আমরা কি করব, 30 দিনে তিনি কি পরিমাণ লবণ বিক্রি করছেন একই সিস্টেমে আমরা বের করতে পারি। তো একইভাবে আমি এদিকে এখন লিখতে পারি একদিনে লবণ বিক্রি করেন, একদিনে কি পরিমাণ লবণ বিক্রি করছে দেখো 5 কেজি
750 গ্রাম, 5 কেজি 750 গ্রাম। তাহলে একদিনে যদি এই পরিমাণ লবণ বিক্রি করে তাহলে 30 দিনে কি পরিমাণ বিক্রি করছে? 30 দিনে লবণ বিক্রি করেন, তাহলে অবশ্যই বেশি বিক্রি করবে। সেক্ষেত্রে কি করতে হবে? গুণ করতে হবে। 5 কেজি 750 গ্রাম, এটাকে আমি গুণ করব কত দিয়ে? 30 দিয়ে। প্রথমে 5 দিয়ে 30কে যদি গুণ করি তাহলে 5 30-এ 150 কেজি। আর যদি আমি এইখানে 750-কে যদি আমি 30 দিয়ে যদি আমি গুণ করি তাহলে গুণফল আসবে আমার 22,500, 22,500 গ্রাম। এখন এইখানে তোমরা লক্ষ্য করে দেখো, এখানে আছে 150 কেজি আর এখানে আছে 22,500 গ্রাম। তো 22,500 গ্রামটাকে আমি কিভাবে লিখতে পারি? আমরা জানি 1000 গ্রামে হচ্ছে 1 কেজি। এখানে আছে 22,500 গ্রাম, তাহলে 22,000-এ হচ্ছে 22 কেজি, তাহলে 22 কেজি 500 গ্রাম। তাহলে তোমরা দেখো এটাকে এখন আমি এভাবে লিখতে পারি, 150 কেজি যোগ এখানে 22 কেজি আর এখানে বাকি কি আছে? 500 গ্রাম আছে। তো যদি আমি 150-এর সাথে 22 যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে? 172 কেজি, 172 কেজি আর এদিকে আছে 500 গ্রাম। তাহলে 30 দিনে তিনি বিক্রয় করবেন কতটুকু? 172 কেজি 500 গ্রাম তিনি লবণ বিক্রি করবেন। তাহলে এখন আমরা উত্তর লিখতে পারি, চাল বিক্রি করেন 549 কেজি আর লবণ বিক্রি করেন 172 কেজি 500 গ্রাম। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা পুরো অঙ্কটি বুঝে গেছো। এবারে পরের অঙ্কটি নিয়ে আমি একটু কথা বলবো, তোমরা একটু নিজেরা দেখো। আমি আশা করি তোমরা এই অঙ্কটি নিজেরাই করতে পারবা। কোনো পরিবারে দৈনিক 1.25 লিটার দুধ লাগে, প্রতি লিটার দুধের দাম 52 টাকা হলে ওই পরিবারে 30 দিনে কত লিটার দুধ লাগবে? তাহলে এইখানে আমাদের যেটি বের করতে বলা হয়েছে সেটি হচ্ছে 30 দিনে কত টাকার দুধ লাগবে। তাহলে একদিনে কত টাকার দুধ লাগে সেটি আগে আমাদের বের করতে হবে। দেখো এই অঙ্কটিও আমি তোমাদের এখন সমাধান করে দিচ্ছি। এখানে দেখো একদিনে দুধ লাগে 1.25 লিটার আর এইখানে প্রতি লিটার দুধের দাম বলছে 52 টাকা। তাহলে প্রতি লিটার মানে আমরা কি জানি? প্রতি লিটার মানে হচ্ছে 1 লিটার। তাহলে এখন আমি যেটি লিখবো সেটি হচ্ছে 1 লিটার দুধের দাম, অঙ্ক নাম্বার 22, 1 লিটার দুধের দাম, 1 লিটার দুধের দাম হচ্ছে 52 টাকা। অতএব প্রতিদিন কি পরিমাণ দুধ লাগে? 1.25। তাহলে 1.25 লিটার দুধের দাম অবশ্যই কি বেশি হবে না কম? বেশি হবে। তাহলে 52 গুণন 1.25। তাহলে যদি 52-কে যদি 1.25 দিয়ে যদি আমি গুণ করি তাহলে গুণফল আসতেছে 65 টাকা। তো এই 65 টাকা তার একদিনে 65 টাকা লাগে।
তাহলে এইখানে আমাদের যেটি বের করতে বলছে 30 দিনে কত টাকার দুধ লাগবে। তাহলে একদিনে যদি 65 টাকার দুধ লাগে তাহলে 30 দিনে কতটুকু লাগবে, খুব সহজে এটি আমরা বের করতে পারি। একদিনে দুধ লাগবে 65 টাকা, তাহলে 30 দিনে, তাহলে 30 দিনে দুধ লাগবে বেশি না কম, অবশ্যই বেশি লাগবে। তাহলে এখানে 65কে আমার গুণ করতে হবে কত দিয়ে, 30 দিয়ে। তো যদি আমি 65কে যদি 30 দিয়ে গুণ করি তাহলে এখানে আমি পাচ্ছি 1950 টাকা। অর্থাৎ 30 দিনে দুধ লাগবে হচ্ছে কত টাকার, 1950 টাকা। তাহলে উত্তর কি লিখবো আমি, 1950 টাকা। তাহলে 30 দিনে 1950 টাকার দুধ লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা অঙ্কটি বুঝে গেছো। এবারে আমি পরের অঙ্কটি নিয়ে কথা বলবো। তো পরের অঙ্কটি তোমরা একটু দেখো, 23 নম্বর অঙ্ক। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার এবং 40 মিটার। তো এখানে আমি একটা চিত্র তোমাদের প্রথমে এঁকে দেখাচ্ছি, তোমরা চিত্রটা একটু লক্ষ্য করো। এটা মনে করো একটি আয়তাকার বাগান। তো আয়তাকার বাগানের দৈর্ঘ্য এখানে দিছে 60 মিটার আর প্রস্থ এখানে দিছে 40 মিটার। তাহলে তোমরা জানো যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হয়। তাহলে এটা 60 হলে এটা 60 হবে, এটা 40, এখানেও 40 হবে। এরপরে কি বলছে তোমরা একটু দেখো, এর ভিতরের চতুর্দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। ভিতরের দিকে রাস্তা আছে, চতুর্দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। তার মানে সব দিকে রাস্তার পরিমাণটা হচ্ছে কতটুকু করে, 2 মিটার করে। তো আমাদের এখানে বের করতে বলছে কি, রাস্তাটির ক্ষেত্রফল। তো তোমরা একটু দেখো এদিকে ভালোভাবে। অঙ্ক নাম্বার 23। তাহলে দেওয়া আছে, আমি লিখতে পারি, দেওয়া আছে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য। রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য কত দেয়া আছে, 60 মিটার। রাস্তা সহ বাগানের প্রস্থ কত দেয়া আছে, 40 মিটার। এখানে রাস্তা সহ আমি কেন লিখলাম, কারণ রাস্তাটা কি বাগানের ভিতরের দিকে আছে, বুঝতে পারছো? আচ্ছা, এবার আমি কি লিখব, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল। তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, তোমরা জানো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল আমি কি লিখবো এখানে, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এখানে রাস্তা সহ দৈর্ঘ্য আমি পাইছি 60, তারপরে প্রস্থ এখানে 40। তাহলে দুইটা যদি আমি গুণ করি তাহলে আমি পাচ্ছি 4 6 এখানে 24, দুইটা শূন্য। সহজ পদ্ধতিতে আমি গুণ করে ফেললাম। এত একক কি হবে, বর্গ মিটার। তাহলে এইখানে আমি যে ক্ষেত্রফলটা পাইলাম এটি রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল। এবারে আমি কি করব, রাস্তা ছাড়া বাগানের দৈর্ঘ্য আমি বের করব, রাস্তা ছাড়া বাগানের আমি প্রস্থ বের করব, তারপর রাস্তা ছাড়া ক্ষেত্রফল বের করব। তোমরা দেখো, এবার রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। এবার আমি কি করব, এই রাস্তাটা দুই দিকের বাদ দিয়ে দিব। তাহলে এখানে 60 বিয়োগ এখানে 2 গুণন 2, বা এখানে 2 যোগ 2ও আমি লিখতে পারি, এত মিটার। তাহলে এখানে 60 মাইনাস এখানে কত
2 দুগুণা 4, তাহলে 60 থেকে যদি আমি 4 বাদ দেই তাহলে কত পাচ্ছি? 56 মিটার। রাস্তা বাদে আমি বাগানের দৈর্ঘ্য পেলাম কত? 56 মিটার। ঠিক একইভাবে আমি রাস্তা বাদে বাগানের প্রস্থ বের করব। তো চিত্রটা এখন আমি এদিকে পরিষ্কার করে নেই, কারণ বোর্ডে জায়গা কম। ঠিক একইভাবে এখানে আমি লিখব রাস্তা বাদে বাগানের প্রস্থ। ঠিক একইভাবে আমাকে কি করতে হবে? বাগানের প্রস্থ ছিল 40, 40 থেকে কি করতে হবে? 2 দিকের রাস্তাটা আমাকে বাদ দিতে হবে। তাহলে এখানে 40 বিয়োগ কত? 4, তাহলে কত পাচ্ছি? 36 মিটার। তাহলে রাস্তা বাদে বাগানের প্রস্থ আমি পাইলাম 36 মিটার। এবার কি করব? রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। তো আমরা একইভাবে জানি ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে রাস্তা বাদে দৈর্ঘ্য এখানে আমি পাইছি 56 এবং রাস্তা বাদে প্রস্থ পাইছি আমি 36। তাহলে কি করব? 56 গুণন 36, একক কি হবে? বর্গ মিটার। তাহলে যদি আমি 56কে যদি 36 দিয়ে যদি আমি গুণন করি তাহলে গুণফল আসতেছে 2016 বর্গ মিটার। এখন তোমরা লক্ষ্য করো, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল আমি পাইলাম এইটা, আর এখানে এইটা আমি পাইছি রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল। তার মানে এখানে রাস্তা আছে প্লাস বাগান আছে, আর এইখানে রাস্তা বাদ গেছে, শুধুমাত্র বাগান আছে। তো যদি আমি এই ক্ষেত্রফলটা থেকে এই ক্ষেত্রফলটা যদি আমি বিয়োগ করি তাহলে রাস্তার ক্ষেত্রফল আমি খুব সহজেই পেয়ে যাব। তাহলে এখন আমি কি লিখব? অতএব রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল, তাহলে এখানে কত আছে? 2400 বিয়োগ 2016, একক কি হবে এদিকে? বর্গ মিটার। তো যদি আমি 2400 থেকে যদি আমি 2016 যদি আমি বিয়োগ করি তাহলে বিয়োগফল আমার আসতেছে 384 বর্গ মিটার। তাহলে অঙ্কে আমাদের চাইছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। রাস্তার ক্ষেত্রফল আমি পেয়ে গেছি 384 বর্গ মিটার। তাহলে উত্তর 384 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা অঙ্কটি বুঝে গেছো। এবারে আমি পরের অঙ্কটি তোমাদের করে দেখাবো, 24 নম্বর অঙ্ক। অঙ্কটি তোমরা একটু মনোযোগ সহকারে দেখতে পারো। একটি ঘরের দৈর্ঘ্য, এখানেও কিন্তু একটু ভালোভাবে আগে অঙ্কটি তোমাদের বুঝতে হবে। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, অর্থাৎ যদি প্রস্থ যদি হয় 1 গুণ, দৈর্ঘ্য হবে তার 3 গুণ। প্রতি বর্গমিটারে 7.50 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট ব্যয় 1102.50 টাকা। ঘরটির দৈর্ঘ্য এবং প্রস্থ আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এইখানে আমাদের ধরে নিয়ে অঙ্কটি করতে হবে। তো আমরা এখানে কি ধরে নিব? প্রথমে আমরা ধরে নিব ঘরের প্রস্থ। তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো। তো অঙ্কটি যেহেতু আমাদের ধরে নিয়ে করতে হবে, তোমরা একটু মনোযোগ সহকারে এই অঙ্কটি দেখো। ধরে ঘরের প্রস্থ। তো ঘরের প্রস্থ আমরা যে কোনো একটা অক্ষর ধরে নিতে পারি। এখানে আমি ক ধরে নিলাম। ধরি ঘরের প্রস্থ ক মিটার। তাহলে ঘরের দৈর্ঘ্য, এখানে বলছে যে ঘরটার
দৈর্ঘ্য হবে প্রস্থের 3 গুণ। তাহলে প্রস্থ যদি এখানে আমি ক ধরে নেই, তাহলে দৈর্ঘ্য কি হবে 3 গুণ মানে কত 3 ক মিটার। তাহলে ঘরের ক্ষেত্রফল, তাহলে ঘরের ক্ষেত্রফল ইকুয়াল কি লিখবো আমরা, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এখানে দেয়া আছে 3 ক আর প্রস্থ এখানে দেওয়া আছে ক। তাহলে ক আর ক গুণ করলে কি হবে ক স্কয়ার। তাহলে ঘরের ক্ষেত্রফল আমি পাইলাম 3 ক স্কয়ার। এখন এইখানে তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো, এখানে আরেকটি তথ্য আমাদের দেওয়া আছে প্রতি বর্গ মিটার। অর্থাৎ এই ঘরটাতে, এই ঘরের মেঝটা কার্পেট দিয়ে তারা মুড়তে চাচ্ছে। তাহলে এখানে ওরা বলে দিছে যে প্রতি বর্গ মিটার মানে 1 বর্গ মিটারে খরচ হয় 7.50 টাকা, আর মোট টাকা খরচ হয়েছে 1102.50 টাকা। তাহলে এই মোট টাকা থেকেই আমি ঘরটির মোট ক্ষেত্রফল খুব সহজেই আমি বের করতে পারবো। সেটি কিভাবে দেখো, 7.50 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে। তাহলে এত টাকা যদি খরচ হয় 1 বর্গ মিটারে, আমরা ঐকিক নিয়মের সিস্টেমে এখানে আমরা কাজ করব। তাহলে 1 টাকা খরচ হয়, অবশ্যই কম হবে, তাহলে 1 ভাগ 7.50 বর্গ মিটার। এবার এইখানে সর্বমোট কত টাকা দেওয়া আছে, এখানে 1102.50 টাকা। তাহলে 1102.50 টাকা খরচ হয়। তাহলে এবার কি বেশি পরিমাণ হবে, তাহলে 1 গুণন 1102.50 ভাগ কত লিখবো 7.50। তো যদি আমি এখানে ক্যালকুলেটরের সাহায্যে যদি এই সংখ্যাটাকে যদি এটি দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল আমার আসবে 147 বর্গ মিটার। তাহলে দেখো এইখানে আমি 147 বর্গ মিটার যেটি পাইলাম, এটি হচ্ছে ঘরের ক্ষেত্রফল। তাহলে ঘরের ক্ষেত্রফল 147 বর্গ মিটার। তো তোমরা দেখো পূর্বে আমরা ঘরের একটি ক্ষেত্রফল পাইছিলাম, পূর্বে আমরা ঘরের ক্ষেত্রফল পাইছি 3 ক স্কয়ার, আর এখানে আমি ঘরের ক্ষেত্রফল পাইলাম 147 বর্গ মিটার। এখন আমি কি করব, শর্ত মতে বা প্রশ্ন মতে লিখব। প্রশ্ন মতে এখানে ক্ষেত্রফল দেয়া আছে 3 ক স্কয়ার, আর এদিকে দেয়া আছে বা আমরা যেটা বের করে পাইছি 147। শর্ত মতে এই ক্ষেত্রফল ইকুয়াল এই ক্ষেত্রফল। এবারে কি করব, ক এর সাথে 3টা কি অবস্থায় আছে, গুণন অবস্থায় আছে। সুতরাং এখানে যদি আমি 3টাকে ডান দিকে পার করাই দেই, এদিকে এসে কি হবে, সেটা ভাগ হয়ে যাবে। তাহলে 147 ভাগ 3। তাহলে এখানে যদি 147কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল 49। তাহলে এখানে দেখো যদি আমি 7-এর উপরে যদি স্কয়ার করি, তাহলে কত পাচ্ছি 49। এবার উভয় পক্ষের আমি স্কয়ারটা যদি বাদ দেই, তাহলে এখানে ক ইকুয়াল আমি পাইলাম 7। আর এখানে দেখো শুরুতে আমি কটাকে কি ধরে নিয়েছিলাম, ঘরের প্রস্থ। তাহলে এখানে আমি ক এর মান পাইছি, তার মানে এখানে ক এর মান আমি যেটি পাইছি তা হচ্ছে ঘরটির প্রস্থ। তাহলে এখন আমি লিখতে পারি অতএব ঘরের প্রস্থ 7 মিটার। অতএব ঘরের দৈর্ঘ্য
দৈর্ঘ্যটা আমি কিভাবে পাবো? এখানে দেখো, ঘরের প্রস্থের সাথে কত গুণ করতে হবে? 3 গুণ করতে হবে। তাহলে ঘরের দৈর্ঘ্য হচ্ছে 3 গুণন 7 মিটার। 3কে যদি আমি 7 দিয়ে গুণ করি, 3 7 21 মিটার। আমাদের অঙ্কে বের করতে বলছে কি? ঘরটির দৈর্ঘ্য এবং ঘরটির প্রস্থ বের করতে বলছে। তো ঘরটির প্রস্থ আমরা পাইছি 7 মিটার এবং ঘরটির দৈর্ঘ্য আমরা পাইলাম 21 মিটার। তাহলে উত্তর কি লিখব? উত্তর দৈর্ঘ্য 7 মিটার আর প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য 21 মিটার, প্রস্থ 7 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা সবগুলো অঙ্ক বুঝতে পারছো। আজকে যে 5টি অঙ্ক আমি তোমাদের সমাধান করে দিলাম, এই প্রত্যেকটি অঙ্ক তোমরা বাড়িতে আবার ভালোভাবে তোমরা করবে। যদি এই অঙ্কগুলোর কোথাও যদি তোমরা বুঝতে না পারো, তাহলে তোমরা কমেন্ট বক্সে সেটি জানাবে। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।